এখানে প্রথমেই যেটা করতে হবে, নাম্বার 1, হরহা টানা ও পানি ওলট পালট করা। পুকুরে হরহা টানতে হবে, তলানিটা অবশ্যই ঘেঁটে দিতে হবে, কারণ যখন অক্সিজেনটা রাতের বেলা যথেষ্ট পরিমাণে ফল করছে, পচন প্রক্রিয়াটা ঠিকভাবে সম্পন্ন হচ্ছে না, তখন দেখবেন এই সময় পুকুরের যে তলানিতে পাতলা একটা আবরণের মতো পড়ে যাচ্ছে। তো আবরণটা পড়ার কারণে মাটির নিচে যে গ্যাসটা ওখানে আটকে পড়ছে। যে হরহা টেনে তলানিটাকে ভালো করে ঘেঁটে দিতে হবে, যাতে এই যে পাতলা আবরণের স্তরটা না থাকে এবং নিচে বা যে অ্যামোনিয়াটা হয়েছে সেটা রিডিউস হয়ে যায়, এবং অবশিষ্ট যে মলমূত্র এবং খাদ্যের অবশিষ্ট অংশ যেটা রয়েছে সেটা যাতে ভেঙে যায়, অর্থাৎ একটু নড়াচড়া হয়, এটা যেন স্থিরভাবে বসে যেতে না পারে। এবং পানি পরিবর্তন, এটা যাদের বাহির থেকে পানি আনার সুযোগটা রয়েছে তারা তো বাহির থেকে পানি অবশ্যই প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পানিটা নিবেন। আর যাদের সে পরিবর্তন নতুন পানি আনার সুযোগ নেই, তারা পুকুরের পানিটাই পুকুরে অন্তত 1 ঘন্টা করে প্রতিদিন ফেলবেন। যদি মোটর দিয়ে পানি ফেলতে না পারেন, অন্তত পক্ষে পাতিল অথবা ড্রাম এটা দিয়ে পানিতে একটা প্রেসার ক্রিয়েট করে ঢেউ তুলবেন, যাতে পুরো পানিটা ওলট পালট হয়। তবে মেশিন দিয়ে পানিটা পরিবর্তন করতে পারলে সবচেয়ে ভালো, এবং এটা করবেন বিকেল বেলা, দুপুরের পরে, অর্থাৎ সূর্যটা যখন পশ্চিম আকাশে হেলে যাবে এই সময়টায় করবেন। তাতে আপনার পুকুরের উপরি স্তরের যে অক্সিজেনের যে একটা ব্যাপক অক্সিজেনের মাত্রা যে থাকবে, এই মাত্রাটা পানির সাথে ওলট পালট হয়ে ডাইলিউশন হয়ে একদম পুকুরের তলানি পর্যন্ত চলে যাবে, যাতে রাতে যখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়বে, যখন অক্সিজেন সংকটটা হবে, তখন যাতে সমস্ত পুকুর থেকে খুব বেশি পরিমাণে সংকটটা না হয়, অর্থাৎ আমরা অক্সিজেনটাকে আমরা পুরো পুকুরের পানিতে ডাইলিউশন করে দিব। এটা করবেন বিকেল বেলা, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। এই যে এই হরহা টানা এবং এই যে পানির যে পরিবর্তনটা, এটা কমপক্ষে সপ্তাহে 2 দিন এটা করতে হবে। এখন হলো পরিচর্যা। পরিচর্যাটায় সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তুতে বা কপার সালফেট। আপনার 3 থেকে 5 ফিট পানির জন্য 1.5 গ্রাম থেকে 3 গ্রাম প্রতি শতক ফুট পানিতে, অর্থাৎ আপনার পানি যদি হয় 5 ফিট, 3 গ্রাম হলে 3 × 5 = 15 গ্রাম প্রতি শতকে। আর যদি 1.5 গ্রাম করে হয় তাহলে কত আসে? 5, 6, 7, 7.5 গ্রাম। এভাবে আপনাকে হিসাব করে, এখন যদি আপনার পানিটা 3 ফিট হয়, পানিটা 4 ফিট হয়, তাহলে আপনাকে 1.5 গ্রাম এখানে দিলেই হবে। আর যদি পানিটা 5-6 ফিট হয় তাহলে আপনাকে 2 গ্রাম প্রতি শতক ফুট পানিতে দিলেও চলবে। যদি মাছের গায়ে কোনো রকম কোনো ক্ষত চিহ্ন থাকে বা মাছের যদি ড্রপসি থাকে, অর্থাৎ মাছ উঠিয়ে যদি দেখেন যে মাছের পেট ফুলে গেছে, তাহলে আপনাকে 3 গ্রাম প্রতি শতক ফুট পানিতে ব্যবহার করতে হবে। তো এই জন্য এটা দিয়েছি 1.5 গ্রাম থেকে 3 গ্রাম। তবে এই সময়টায় পটাশ এবং জীবাণুনাশক আমি ব্যবহার করতে না করব, কারণ এটা ব্যবহার করাটা এই সময়টাই ঠিক না। অনেকেই হয়তো বা এর উপরে বিরূপ একটা মন্তব্য করতে পারেন যে পটাশ তো খুব ভালো মানের একটা জীবাণুনাশক, তাহলে এটা আমি ব্যবহার করব না কেন? পটাশ পানিতে ব্যবহার করলে পরে সেখানে হঠাৎ করে অক্সিজেনের খুব বড় ধরনের একটা ঘাটতি হয়ে যায়। কারণ আমরা কিন্তু পুকুরে নিয়মিত, বিশেষ করে এই শীতকালীন সময়, মাসে 2 বার থেকে 3 বারও কিন্তু আমরা পুকুরে লবণটা ব্যবহার করি। তা পটাশ আর লবণের যে রাসায়নিক বিক্রিয়াটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ একটা প্রভাব আমাদের পুকুরে পড়ে। এই জন্য আমি বলবো যে পটাশ এবং জীবাণুনাশক এই সময়টায় ব্যবহার করবেন না, এবং কোনো ধরনের কোনো মেডিসিন এখন পুকুরে এই ফাগুন মাসে, অন্তত পক্ষে ফাগুন মাসে ব্যবহার করলে সেটার ভালো ফল পাবেন না, বরং এটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি থাকবে। এই জন্য এটা ব্যবহার করবেন না। আপনারা তুতে বা কপার সালফেট প্রতি শতক ফুট পানিতে 1.5 থেকে 3 গ্রাম। নাম্বার 3, চুন। এই তুতে বা কপার সালফেট ব্যবহার করার পরে 2 দিন পরে
তৃতীয় দিনে আপনি ব্যবহার করবেন চুন প্রতি শতকে 150 গ্রাম থেকে 250 গ্রাম, পানি বেশি কম ভেদে এবং মাছের শারীরিক অবস্থার ভেদে। যদি কিছুটা ক্ষতরোগ থেকে থাকে বা ড্রপসি থেকে থাকে বা অন্য কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে চুনের মাত্রাটা আপনি 250 করতে পারেন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার 150 গ্রাম চুন। চুন দেওয়ার 2 দিন পরে, অর্থাৎ প্রথম দিন দিলাম, আমি হরহা টেনে পানি পরিবর্তন করব, হরহাটা টানবো, তারপরে আমি দেব তুতে। তুতে দেওয়ার 2 দিন পরে আমি সেখানে ব্যবহার করব চুন। চুন দেওয়ার 2 দিন পরে আমি ব্যবহার করব লবণ। অবশ্যই লুস লবণ, কোনো আয়োডিন যুক্ত লবণ নয়। এই লবণটা ব্যবহার করতে হবে 150 থেকে 250 গ্রাম প্রতি শতকে। লবণ দেওয়ার 2 দিন পরে প্রতি শতকে দিতে হবে ছাই 500 গ্রাম থেকে 1000 গ্রাম। সেটা যে কোনো ধরনের ছাই হতে পারে, কাঠপোড়া, তারপরে পাতার ছাই, খড়কুটো পোড়া ছাই, নূতন ছাই, পুরানো ছাই, যে কোনো ছাই হতে পারে। 500 গ্রাম থেকে 1000 গ্রাম বা 1 কেজি ছাই। এই ছাই দেওয়ার পরের দিন, অথবা আপনি যেদিনকে পুকুরে ছাই ব্যবহার করবেন, এই একই দিনে আপনি সাথে দিতে পারেন চিটাগুড়। এটা দিতেই হবে, কারণ আমরা কিন্তু পুকুরে চাচ্ছি একটা বায়োফ্লক তৈরি করতে, যাতে আমার পুকুরে কোনো রকম কোনো অক্সিজেন সংকটটা না হয়। সেই জন্য দিতে হবে চিটাগুড় প্রতি শতকে 80 গ্রাম থেকে 100 গ্রাম। যদি আপনার কাছে চিটাগুড়টা অ্যাভেলেবেল না থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি চিনি, এটা 40 গ্রাম থেকে 50 গ্রাম দিতে পারেন। তা এটা গেল আমার প্রাথমিক ফাগুন মাসের পরিচর্যা। এবং এই পরিচর্যা করতে হবে 15 দিন পর পর, অর্থাৎ মাসে 2 বার। এই ডোজটা আমি করলাম 15 দিনের জন্য। 15 দিন পরে আপনাকে শুধু তুতে বা কপার সালফেট এটা আর দিতে হবে না। এরপরে দিতে হবে আপনার চুন 150 থেকে 250 গ্রাম, লবণ 150 থেকে 250 গ্রাম, ছাই না দিলেও চলবে, চিটাগুড় 80 গ্রাম থেকে 100 গ্রাম। অর্থাৎ এই যে তিনটা, চিটাগুড়, চুন এবং লবণ, 15 দিন পরে এই ডোজটা কিন্তু বাধ্যতামূলক। সেখানে আপনার কপার সালফেটটা প্রয়োগ করতে হবে না। যদি মাছের ক্ষতরোগ বা কোনো প্রবলেম মাছের থেকে থাকে, যেটা প্রথম ডোজটা করার পরে আপনার সম্পন্ন হয়নি, তাহলে আপনি 15 দিন পরে শতকে 1 গ্রাম করে কপার সালফেট ব্যবহার করতে পারেন। আর যদি প্রবলেমটা মনে হয় যে না অতটা নেই বা ঠিক হয়ে গেছে, সামান্য কিছুটা রয়েছে, তাহলে আপনি 1 গ্রাম করে আপনি কপার সালফেট বা তুতেটা ব্যবহার করতে পারেন। 15 দিন পরে এই ডোজটা আবার করতে হবে। এরপরে আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে খড় প্রতি শতকে 500 গ্রাম। সেটা অবশ্যই শুকনো খড়। তো খড় কিন্তু একটা বড় ধরনের প্রোবায়োটিক। এটা কিন্তু পুকুরে প্রোবায়োটিকের কাজ করে, যার জন্য যদি শতকে আপনি 500 গ্রাম খড় ব্যবহার করেন, আমরা সাধারণত 1 কেজি শতকে ব্যবহার করার কথা বলি, কিন্তু এখন তো পানির লেয়ারটা প্রতিনিয়ত কমছে, সেজন্য আর 1 কেজি ব্যবহার করার প্রয়োজন হয় না। আপনি 500 গ্রাম করে প্রতি শতকে ব্যবহার করলেই হবে। 500 গ্রাম করে খড়। যদি আপনার কাছে খড় অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনি পুকুরে দিতে পারেন কলা গাছ কেটে, এবং সেটা অবশ্যই বিচি কলা। বিচি কলা না থাকলে আপনি অন্য কলা দিতে পারেন, কিন্তু বিচি কলা গাছে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এই কলা গাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে আপনি সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিলেন 3 থেকে 5 দিনের জন্য। তারপর এটাকে একটা জাল টেনে বা রশি টেনে একটা সাইডে এনে উঠিয়ে পুকুরের একটা কোনায় এটা মজুত করে রেখে দিলেন মাটির উপরে। এটা পচে গেলে আবার পুকুরে আপনি দিতে পারেন জৈব সার হিসাবে। এরপরে যদি আপনার সুযোগ থাকে, তাহলে 3 থেকে 5 দিনের জন্য আপনি পুকুরে 1টা বা 2টা বা 3টা কর্নারে আপনি ব্যবহার করতে পারেন
নিম পাতা অথবা সজনে পাতা, এটা ডাল সহ আপনার হয়তো 500 গ্রাম থেকে 1 কেজি পরিমাণ প্রতি শতকের, এরকম একটা হিসেব করে কিছু হাঁটি বেঁধে পুকুরের 3-4টা কোণে আপনি পানির ভিতরে এটা ফেলে রাখলেন 3 থেকে 5 দিন। এরপর এটাকে উঠিয়ে আপনি পাশে ফেলে দিবেন বা পাশে মজুত করে রাখলেন। এটা পচন প্রক্রিয়াটা সম্পন্ন হলে তারপর আবার আপনি পুকুরে দিয়ে দিলেন। খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে যদি নিম অথবা সজনে পাতা ব্যবহার করা হয়। এরপরে আপনি ব্যবহার করতে পারেন হাতে তৈরি প্রোবায়োটিক। আমার এই চ্যানেলে খুব সামান্য খরচে হাতে তৈরি প্রোবায়োটিক একটা ভিডিও দেয়া আছে, আপনারা ওটা দেখে প্রোবায়োটিকটা তৈরি করতে পারেন। তবে আমি বলবো যে কোনো প্যাকেটজাত প্রোবায়োটিক ব্যবহার না করাটাই ভালো। আপনি যদি প্রোবায়োটিক, সাধারণত সবাই ব্যবহার করে না, প্রোবায়োটিক ব্যবহার না করলে আপনি এখানে খড় ব্যবহার করতে পারেন, তাহলেই আপনার প্রোবায়োটিকের কাজ এখান থেকে হয়ে যাবে। এখন আসা যাক খাদ্য। এই ফাগুন মাসের পুরো একটা মাস মাছকে 7 দিনের 7 দিন খাদ্য প্রদান করা যাবে না। একদিন সপ্তাহে খাদ্যটা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং এই সময়টায় খাদ্যটা দিতে হবে খুব হিসেব করে, যাতে আমার খাদ্যটা নষ্ট না হয়। কারণ ওই যে বললাম এই সময় ড্রপ ফিট প্রবলেমটা হয়, খাদ্যের প্রতি একটা অনীহা চলে আসে। কারণ দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, এখানে মাছের দেহে একটা পরিবর্তন যে হয়, অর্থাৎ খাদ্যের প্রতি অনীহা, তারপরে এখানে গুড ব্যাকটেরিয়াগুলো কমে যাওয়া, ব্যাড ব্যাকটেরিয়াগুলো বেড়ে যাওয়া, সবকিছু মিলিয়ে মাছ কিন্তু অন্য সময়, শীতকালীন সময় মাছ যতটুকু খাদ্য গ্রহণ করেছে এই ফাগুন মাসটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম করবে। একদিন দেখবেন একটু বেশি খেয়েছে, পরের দিন আবার অনেকটা কম খেয়েছে। যার জন্য খাদ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সে আপনি হোক হাতে তৈরি খাদ্য, হোক প্লেট খাদ্য, আপনি যে খাদ্যই দেন না কেন খুব হিসাব করে আপনাকে খাদ্যটা প্রদান করতে হবে এই সময়টায়, যেন খাদ্য ওয়েস্টেজ না হয়। তো মাছের যদি রোগ ব্যাধি হয়ে থাকে বা যদি নাও হয়, মাছের সাইজ ভেদে প্রতি কেজি খাদ্যের সাথে, যদি আপনার এই মাছটা হয় রেনু অথবা ধানি, তাহলে প্রতি কেজি খাদ্যে আপনি হলুদের গুঁড়া মিক্স করবেন 1 গ্রাম। এটা আমরা রান্নার যে মশলা হিসাবে হলুদটা ব্যবহার করি, এটা বা কম দামি হলুদ আপনি কিনে ভাঙায় এটা গুঁড়ো করে নিতে পারেন। রেনু থেকে ধানির জন্য প্রতি কেজিতে 1 গ্রাম, ধানি থেকে ফিঙ্গারলিং অথবা তার চেয়ে একটু বড় মানে কবজা সাইজ যে মাছটা হয়, অথবা যদি তেলাপিয়া হয় তাহলে বা পাবদা হয় তাহলে 30-40টা কেজি, এই লেভেলটায় সেখানে দিতে হবে প্রতি কেজি খাদ্যে হলুদ 2 গ্রাম। আর মাছের সাইজটা যদি এর চেয়ে বড় হয়, এ থেকে যত বড় মাছই হোক না কেন, প্রতি কেজি খাদ্যের সাথে হলুদ 3 গ্রাম। এটা হাতে তৈরি খাদ্যের সাথে আপনি মিক্স করে দিতে পারেন। আর যদি যারা প্লেট খাদ্য দিচ্ছেন তারা এই পরিমাণটা পানির সাথে গুলে খাদ্যের উপর ছিটিয়ে দিয়ে মিক্স করে আধা ঘন্টা এটা রেখে দিবেন, যাতে এই রসটা প্লেট খাদ্যটা শুষে নেয়। তারপর আপনি পুকুরে দিয়ে দিলেন। এই হলুদটা দিতে হবে সপ্তাহে 3 দিন, কমপক্ষে 3 দিন। আপনি চাইলে 7 দিনই বা 7 দিনও দিতে পারেন, কিন্তু কমপক্ষে 3 দিন। 1 গ্রাম থেকে 3 গ্রাম হলুদের গুঁড়া, এবং সপ্তাহে 1 দিন আপনাকে প্রয়োগ করতে হবে রসুন। এখানে রেনু থেকে ফিঙ্গারলিং বা তার চেয়ে একটু বড় সাইজের জন্য প্রতি কেজি খাদ্যে 1 গ্রাম, আর যদি মাছের সাইজটা একটু বড় হয় তাহলে প্রতি কেজি খাদ্যে 2 গ্রাম রসুন। এটাকে থেতলে এই খাদ্যের সাথে মিক্স করতে হবে। আর প্লেট খাদ্য হলে এটাকে পেস্ট করে পানির সাথে গুলে খাদ্যের সাথে ছিটিয়ে মিশিয়ে রাখতে হবে কমপক্ষে 20 মিনিট থেকে 30 মিনিট। তারপর আপনাকে প্রদান করতে হবে, এবং প্রতিদিন সাথে আপনি কিছুটা পরিমাণে চিটাগুড় এটা ব্যবহার করবেন। আর কিছুটা ব্যবহার করবেন লবণ। আপনি প্লেট খাদ্যের সাথেও লবণ এবং চিটাগুড়টা গুলে সেটা ছিটিয়ে এটা ভালো করে মিক্স করে তারপর দিতে পারেন। আর হাতে তৈরি খাদ্যের সাথে লবণ এমনিতেই মিক্স করতে হবে, কারণ লবণ হলো মাছের ইনস্ট্যান্ট একটা এনার্জি নিয়ে আসে এবং তার হজম প্রক্রিয়াটা ত্বরান্বিত করে। অর্থাৎ
তার ডাইজেশন যে প্রক্রিয়াটা সেটা সঠিকভাবে সম্পন্ন করতে কাজ করে হলো এই লবণ। অবশ্যই লুজ লবণটা এবার দিতে হবে লবণ। এবং ওই যে বললাম, সপ্তাহে একদিন অবশ্যই খাদ্য বন্ধ রাখতে হবে এবং চাষির পুকুরের সাথে অবশ্যই তার একটা সম্পর্ক তৈরি করতে হবে। প্রতিদিন সকালে এবং গোধূলি বেলা আপনারা সম্ভব হলে একটু পুকুর পাড়ে যাবেন, মাছের গতিবিধি একটু লক্ষ্য করবেন, না হলে অন্তত পক্ষে একবেলা। তা আশা করি যদি এভাবে আমি যেভাবে আপনাদের জন্য এই চারটা সাজিয়েছি, যদি এভাবে আপনারা এই অন্তত ফাগুন মাসের জন্য এই পরিচর্যাটা করে, এটা কিন্তু অন্য সময়ের জন্য নয়, শুধু ফাগুন মাসের জন্য, আপনাদের মাছের কোনো রোগ ব্যাধি হবে না, হলেও সেটা ইনশাল্লাহ সেরে যাবে এবং পুকুরের প্রাকৃতিক পরিবেশ, পুকুরের যে প্রাকৃতিক ভারসাম্য সেটা ঠিক থাকবে। আপনাদের মাছ চাষ ভালো চলুক, আপনারা মাছ চাষে সফল হন। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।